আজকে সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করব। সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী। সেমিকন্ডাক্টর হচ্ছে অর্ধপরিবাহী। সেমিকন্ডাক্টর সম্পর্কে পরিচিত হওয়ার আগে আমাদের মূলত বুঝতে হবে যে কন্ডাক্টরটা আসলে কি। হ্যাঁ, বুঝতে হবে কন্ডাক্টর কি। এটা হচ্ছে একটা রচনামূলক এর আনসার। হ্যাঁ, রচনামূলকটা হলো কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর সম্পর্কে বর্ণনা দাও এবং এদের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম সম্পর্কেও বর্ণনা করো। কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম সম্পর্কে আলোচনা করো। হ্যাঁ, আমরা হচ্ছে দুইটাই আলোচনা করব, এগুলো আসলে কি এবং এদের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দুইটা একসাথে আলোচনা করব। অতএব এটা একটা রচনামূলক কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যাবে তোমাদের। ওকে, সো শুরু করি তাহলে। প্রথমে হচ্ছে কন্ডাক্টর বা পরিবাহী। পরিবাহী, কন্ডাক্টর বা পরিবাহী। কন্ডাক্টর বা পরিবাহী কাকে বলে যদি সংজ্ঞা দিতে যাই তাহলে বলতে হবে যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে দুইটা সংজ্ঞা আছে, দিয়ে সহজেই বিদ্যুৎ চলাচল করতে পারে। যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে সহজেই বিদ্যুৎ চলাচল করতে পারে। আরেকটা সংজ্ঞা কি বলতে পারি আমরা, যে সমস্ত পদার্থের সর্বশেষ কক্ষপথে কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4 এর কম। হ্যাঁ, এই দুইটা সংজ্ঞা আমরা দিতে পারি। একটা হচ্ছে যে পদার্থের মধ্যে সহজেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, আরেকটা সংজ্ঞা কি, যে সমস্ত পদার্থের সর্বশেষ কক্ষপথে। ভিডিও কি আটকে গেছে? একটু দাঁড়াও তো। এবার আসছে। ঠিক আছে, ওকে, সরি, একটু প্রবলেম হয়ে গিয়েছিল। ওকে, দেখো তাহলে কন্ডাক্টরের সংজ্ঞা কি, যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে সহজেই বিদ্যুৎ চলাচল করতে পারে, অথবা যে সমস্ত পদার্থের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4 এর কম, তাকে আমরা বলতে পারি কন্ডাক্টর। যেমন ধরো অ্যালুমিনিয়াম Al, এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 13। হ্যাঁ, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 13 বা 13। এর দ্বিতীয় সংজ্ঞা যদি দেখি আমরা, অ্যালুমিনিয়াম একটা কন্ডাক্টর। অ্যালুমিনিয়ামের মধ্য দিয়ে খুব সহজেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। তাহলে অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, এটা একটু দেখি আমরা। অ্যালুমিনিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি Al13, তাহলে আসবে 1s2 2s2 2p6, মানে হচ্ছে 8 8 10 8 8 2 10, আর হচ্ছে 3s2 3p1। হ্যাঁ, তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন 2টা, তারপরে 8টা, তারপরে 3টা। দেখো 3টা কক্ষপথ হবে। প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টা? 2টা। তারপর হচ্ছে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 8টা, 1 2 3 4 5 6 7 8। এবং তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টা ভাইয়া? 3টা। তাহলে আমি কন্ডাক্টরের সংজ্ঞায় কি বলেছিলাম, যে সমস্ত পদার্থের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4 এর কম। 4 হওয়া যাবে না, 4 হইলে সেমিকন্ডাক্টর সেটা। হ্যাঁ, 4 এর কম হইতে হবে। এখানে কয়টা ইলেকট্রন? 1 2 3। তাহলে সেটাকে আমরা বলছি কন্ডাক্টর বা পরিবাহী, এবং এই পদার্থগুলোর মধ্য দিয়ে খুব সহজেই ইলেকট্রন প্রবাহিত হতে পারে। এই কন্ডাক্টরগুলোর মধ্য দিয়ে
খুব সহজেই ইলেকট্রন ইলেকট্রন বলতে কারেন্ট ফ্লো হতে পারে, হ্যাঁ, বিদ্যুৎ চলাচল করতে পারে। বিদ্যুতের চলাচল এবং ইলেকট্রনের ফ্লো একই জিনিস। ইলেকট্রন যখন প্রবাহিত হয় তখনই কারেন্ট প্রবাহিত হয়, হ্যাঁ। ওকে, সো এই হলো পরিবাহী কি এর দুইটা সংজ্ঞা। এই দুইটা সংজ্ঞা আমরা দেখলাম। এখন দেখব এই পরিবাহীর এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, হ্যাঁ। এর যদি উদাহরণ দিতে যাই কি কি হতে পারে, যেমন তামা, রূপা, সোনা, লোহা। তামা হচ্ছে Cu, কপার বা কাপ্রাম। রূপা হচ্ছে সিলভার, হ্যাঁ। সোনা হচ্ছে Ag বা আর্জেন্টাম, যেটাকে আমরা গোল্ড বলি। আয়রন, লোহা হচ্ছে আয়রন বা তোমার হচ্ছে ফেরাম, এটাকে বলা হয়। ফেরাম হচ্ছে ল্যাটিন নাম। Cu কাপ্রামও হচ্ছে ল্যাটিন নাম। Ag আর্জেন্টামও হচ্ছে ল্যাটিন নাম। এগুলো তো এটাকে গোল্ড বলা হয়, এটাকে কপার বলা হয়, এটাকে আয়রন বলা হয়। সিলভার, রূপা, এটার সঙ্গে আমি ভুলে গিয়েছি, যাই হোক একটা হবে আর কি। তো এগুলো মূলত সবগুলোই কিসের উদাহরণ? কন্ডাক্টরের উদাহরণ, হ্যাঁ। এগুলো সবগুলোই কন্ডাক্টরের উদাহরণ। ওকে, তাহলে কন্ডাক্টরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম যদি দেখি আমরা, তাহলে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা এরকম হবে। এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা আসলে কি, এটা হচ্ছে বোঝার বিষয় আছে এখানে। কন্ডাক্টরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম বুঝতে হলে আমাদের প্রথমে ইনসুলেটরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম বুঝতে হবে। এই জন্য আমি কন্ডাক্টরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা জাস্ট এঁকে রাখছি। আমি ইনসুলেটরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম যখন বুঝাবো, তারপরে এই কন্ডাক্টরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা বুঝাবো। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। আর এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। এই কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, এটা কি আমরা এটাতেও আসবো, সমস্যা নেই। ওকে, এটা একটা গেল। এই এটাই হচ্ছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। এনার্জি ব্যান্ড, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, এগুলো কি আমি বুঝাচ্ছি, সমস্যা নেই। এই পাশে থাকবে হচ্ছে ব্যান্ড এনার্জি, লিখে দিবা ব্যান্ড এনার্জি। এবারে থাকবে হচ্ছে ব্যান্ড এনার্জি। আচ্ছা, এটা পরে বুঝাচ্ছি, আগে ইনসুলেটরটা দেখে নেই। ইনসুলেটর মানে হচ্ছে অপরিবাহী। ইনসুলেটর কি ভাইয়া? অপরিবাহী সংজ্ঞা যদি দিতে যাই তাহলে কি বলতে হবে? যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে সহজেই বিদ্যুৎ চলাচল করতে পারে না, সেম থিং, জাস্ট হ্যাঁ আর না, চলাচল করতে পারে না। সহজেই কথাটা আসবে না এখানে, হ্যাঁ। যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ একেবারেই চলাচল করতে পারে না তাকে আমরা বলছি ইনসুলেটর বা অপরিবাহী। আরেকটা সংজ্ঞা কি দিতে পারি? যে সমস্ত পদার্থের সর্বশেষ
সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4 এর বেশি তাকে আমরা বলছি অপরিবাহী। তাকে কি বলছি ভাইয়া? অপরিবাহী। যে সমস্ত পদার্থের ইলেকট্রন সংখ্যা 4 এর বেশি তাকে আমরা বলছি অপরিবাহী। কি কি হতে পারে অপরিবাহী পদার্থের উদাহরণ? যেমন হতে পারে চীনামাটি, ফর এক্সাম্পল হিসেবে কি বলতে পারি? চীনামাটি। তারপর হচ্ছে অ্যাবোনাইট, শুকনো কাঠ। শুকনো কাঠ, গ্লাস বা কাঁচ ইত্যাদি। এগুলো হচ্ছে ইনসুলেটর বা অপরিবাহী পদার্থের উদাহরণ। এর যদি এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা দেখি তাহলে লিখতে হবে এভাবে। এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড এটা হচ্ছে তোমার ভ্যালেন্স ব্যান্ড। এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড আর এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। তো এই ব্যান্ড বলতে আসলে কি বোঝায়? দেখো এখন আসি ব্যান্ড আসলে কি বোঝায়। এই 15 ইলেকট্রোভোল্ট, হ্যাঁ 15 ইলেকট্রোভোল্ট, হ্যাঁ এই কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডের দূরত্ব হচ্ছে 15 ইলেকট্রোভোল্ট। এই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড এই দুইটা আসলে কি? এরা যদি আমরা বুঝতে যাই, হ্যাঁ কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স, এই যে দূরত্ব বলতে আসলে দূরত্ব বুঝায় না, এটা আসলে শক্তি বুঝায়। কন্ডাকশন ব্যান্ড বলতে কি বোঝায়? কন্ডাকশন ব্যান্ড বলতে সেই সমস্ত স্তরকে বোঝায় যেখানে ইলেকট্রন সমূহ অন্য ইলেকট্রনের সাথে বন্ধন তৈরি করতে পারে। একটা ইলেকট্রন অন্য ইলেকট্রনের সাথে যখন খুব সহজেই বন্ধন তৈরি করতে পারে, অর্থাৎ একটা ইলেকট্রন অন্য প্রোটনের সাথে বন্ধন তৈরি করবে। ইলেকট্রনে বন্ধন তৈরি করে না, ইলেকট্রন প্রোটনের সাথে বন্ধন তৈরি করে, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জের সাথে বন্ধন তৈরি করে। তো ইলেকট্রন যখন প্রোটনের সাথে বন্ধন তৈরি করে, এই বন্ধন তৈরি করার যে স্তর বা প্রবণতা সেটাকে আমরা বলছি কন্ডাকশন ব্যান্ড, হ্যাঁ। আর ভ্যালেন্স ব্যান্ড কাকে বলে? ভ্যালেন্স ব্যান্ড হলো এমন একটা স্তর যেখানে ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকে, কারোর সাথে বন্ধন গঠন করে না। তাহলে কন্ডাকশন ব্যান্ড কি? কন্ডাকশন ব্যান্ড হলো, ওয়েট একটু নয়েজ হচ্ছে, আমি একটু দরজাটা লাগাই দিয়ে আসি। ওকে, সো দেখো তাহলে কন্ডাকশন ব্যান্ড কি? কন্ডাকশন ব্যান্ড হলো সেই স্তর যেখানে ইলেকট্রন সমূহ বন্ধন গঠন করে, হ্যাঁ পরমাণু বা ইলেকট্রন সমূহ বন্ধন গঠন করে। ভ্যালেন্স ব্যান্ড কি? ভ্যালেন্স ব্যান্ড হলো সেই স্তর যেখানে ইলেকট্রন সমূহ মুক্ত অবস্থায় থাকে। যদি ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডের দূরত্ব কম হয় তাহলে ইলেকট্রন সমূহ দ্রুত বন্ধন গঠন করতে পারে, অর্থাৎ ইলেকট্রনের ফ্লো তৈরি হয়। এবং কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডের দূরত্ব যদি অনেক বেশি হয় তখন ইলেকট্রন সমূহ দ্রুত ফ্লো করতে পারে না, অর্থাৎ বন্ধন গঠন করতে পারে না। দেখো কন্ডাক্টরের ক্ষেত্রে এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে এটা, দুইটা একসাথে লেগে আছে, ওভারল্যাপ হয়ে আছে। এটা এর ভিতরে ঢুকে গেছে, এটা ওর ভিতরে ঢুকে গেছে, কোনো গ্যাপ নাই। তার মানে এখানে তুমি বিদ্যুৎ প্রবাহ বা বিদ্যুৎ সংযোগ দেওয়ার ফলে সাথে সাথেই বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে যাবে, হ্যাঁ। দেয়ার আর নো রেজিস্ট্যান্স
টু ফ্লো দ্য কারেন্ট অর ইলেকট্রন, এখানে কারেন্ট প্রবাহ হতে কোনো বাধা থাকে না, এই জন্য সহজেই বিদ্যুৎ চলাচল করতে পারে কন্ডাক্টরের ভিতর দিয়ে, কারণ কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে কোনো তফাৎ নেই। এর বিপরীতে দেখো ইনসুলেটরের যদি সংজ্ঞা দেই, যে সমস্ত পদার্থে বিদ্যুৎ চলাচল মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না, কেন পারে না? দেখো, কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে 15 ইলেকট্রোভোল্ট। 15 ইলেকট্রোভোল্ট হচ্ছে অনেক বেশি একটা এনার্জি। একটা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় 2 থেকে 5 ইলেকট্রোভোল্ট উৎপন্ন হয়। হ্যাঁ, 2 থেকে 5 ইলেকট্রোভোল্ট উৎপন্ন হয়, আর এখানে এদের মধ্যে বন্ধন তৈরি করতে হলে 15 ইলেকট্রোভোল্ট প্রয়োজন। তো এটা হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি। এই জন্য মূলত ইনসুলেটরের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ হওয়ার চান্স একবারে 0%-এর কাছাকাছি। তো এই জন্য মূলত ইনসুলেটরের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। ইনসুলেটর গেল, পরিবাহী গেল, কন্ডাক্টর গেল এবং ইনসুলেটর গেল, পরিবাহী অপরিবাহী গেল। এখন আসো সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরের সংজ্ঞাটা আমি এখানে লিখে ফেলি। সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। এর সংজ্ঞা দিতে গেলে কি বলতে হবে? যে সমস্ত পদার্থের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা পরিবাহী ও অপরিবাহী এর মাঝামাঝি, যে সকল পদার্থের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা পরিবাহী এবং অপরিবাহী এর মাঝামাঝি, তাকে আমরা বলছি সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। বা আরেকটা সংজ্ঞা দিতে পারি, যে সমস্ত পদার্থের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4, তাকে আমরা বলছি সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী কাকে বলছি? যে সমস্ত পদার্থের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4। কি কি হতে পারে? যেমন ধরো সিলিকন, জার্মেনিয়াম। কিভাবে দেখি একটু। সিলিকন হচ্ছে 14, সিলিকনের ইলেকট্রন সংখ্যা 14। যদি তোমার করি, ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p 6 3s2 3p2, এই হলো 14। তাহলে দেখো, এর যদি এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম আঁকি তাহলে কিভাবে? সিলিকন প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, 2 2 এ 4 2 এ 6 আর 2 এ 8টা। এরপরে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টা ভাইয়া? 4টা। 4টা হইলে কি হয়ে যাবে? সেমিকন্ডাক্টর। টেলিটক ওকে। সো কি হয়েছে দেখো, সিলিকনের যে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 14 থেকে দেখা যায় যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4। সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? 4। তার মানে হচ্ছে এটা চোখ বন্ধ করে তোমরা বলতে পারো কি? চোখ বন্ধ করে এটা বলতে পারো এটা একটা অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। হ্যাঁ, আশা করি এতটুকু বুঝে গেছো। আমরা হচ্ছে সেমিকন্ডাক্টরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দেখব। এই নিচেই দেখে ফেলি, কেমন? একবারে সব হয়ে যাক, তাহলে তুলনা করতে সুবিধা হবে, এই জন্য আমি মিশাচ্ছি না। এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম অফ
সেমিকন্ডাক্টর, এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম অফ সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দেখবো আমরা এখন। ওকে, দেখো সেমিকন্ডাক্টরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। Yes. Yes. Oh, okay, bro. Okay. Okay. কন্ডাকশন ব্যান্ড আর হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। দেখো এই সেমিকন্ডাক্টরের কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপ হচ্ছে 1 ইলেকট্রোভোল্ট। 1 ইলেকট্রোভোল্ট তুলনামূলকভাবে, এই 1 ইলেকট্রোভোল্টের শক্তি তুলনামূলকভাবে অনেক কম। তাহলে এটা হচ্ছে সেমিকন্ডাক্টরকে যদি কোনো, স্বাভাবিকভাবে তো সেমিকন্ডাক্টরের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, কিন্তু সেমিকন্ডাক্টরে যদি ভেজাল মিশ্রিত করো অথবা সেমিকন্ডাক্টরে কোনোভাবে তুমি তাপ চাপ বা কোনো প্রভাব সৃষ্টি করো, তখন এই 1 ইলেকট্রোভোল্ট খুব সহজেই অতিক্রম করা যায় এবং সেমিকন্ডাক্টরে স্বাভাবিকভাবে ইলেকট্রন ফ্লো বা বিদ্যুৎ প্রবাহ না হলেও কোনো প্রভাব সৃষ্টি করলে অথবা কোনো ভেজাল মিশ্রিত করলে খুব সহজেই ইলেকট্রন ফ্লো হতে পারে। এই জন্য সেমিকন্ডাক্টরকে বলা হয় অর্ধ পরিবাহী। এই পুরো কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এই পুরো কনসেপ্টটা একটা রচনামূলকের অ্যান্সার প্লাস এই অধ্যায়ের বেসিক আলোচনা। ওকে, পুরো কনসেপ্টটা হচ্ছে বেসিক আলোচনা প্লাস একটা রচনামূলকের আনসার। ওকে, এখন আমরা নেক্সট রচনামূলকের ইতে চলে যাব, আনসারে চলে যাব। তাহলেই আমাদের শেষ, তাহলেই আমাদের এই অধ্যায়ের বেসিক আলোচনাও শেষ হয়ে যাবে, অধ্যায়ও শেষ হয়ে যাবে, দুইটা রচনামূলকেও শেষ হয়ে যাবে আলোচনা। ওকে, আচ্ছা, এখন আমরা রচনামূলকের আনসার দেখব না, একটু পরে দেখব। জাস্ট সেমিকন্ডাক্টর কত প্রকার এটা দেখে নিব একটু। ওকে, চলো তাহলে আমরা দেখি সেমিকন্ডাক্টরের প্রকারভেদ। সেমিকন্ডাক্টরের প্রকারভেদ, সেমিকন্ডাক্টরকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইন্ট্রিনসিক বা পিওর বা খাঁটি খাঁটি সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর। আরেকটা কি এক্সট্রিনসিক, এক্সট্রিনসিক বা ইমপিওর বা ভেজাল সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর। হ্যাঁ, একটা হচ্ছে পিওর সেমিকন্ডাক্টর বা ইন্ট্রিনসিক বা খাঁটি সেমিকন্ডাক্টর, যেই নামেই ডাকো না কেন। আরেকটা হচ্ছে এক্সট্রিনসিক বা ইমপিওর বা ভেজাল সেমিকন্ডাক্টর। এই দুই প্রকারে মূলত ভাগ করা হয়। এই এক্সট্রিনসিক বা ভেজাল সেমিকন্ডাক্টরকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, আরেকটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টর, আরেকটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। হ্যাঁ, একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর আর একটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। এখন রচনামূলক কোয়েশ্চেনে আসো। রচনামূলক কোয়েশ্চেনে কি বলছে? রচনামূলক কোয়েশ্চেনে বলছে যে কিভাবে এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা হয়, কিভাবে এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা হয়। তাহলে চলো দেখি।
প্রকারভেদ হইল। এখন চলো দেখি কিভাবে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা হয়। প্রথমে আমরা দেখব এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর। বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে যদি পঞ্চযোজী মৌল সংযুক্ত করা হয়। বিশুদ্ধ সেমিকন্ডাক্টর কি কি? সিলিকন অথবা জার্মেনিয়াম। বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে যখন এন টাইপ পঞ্চযোজী মৌল যুক্ত করা হবে তখন তাকে আমরা বলবো এন টাইপ সেমিকন্ডাক্টর। পঞ্চযোজী মৌল আসলে কি? পঞ্চযোজী মৌল হলো যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 5, যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 5 তাকে আমরা বলি পঞ্চযোজী মৌল। হ্যাঁ, যেমন পঞ্চযোজী মৌল কি কি আছে? আর্সেনিক, এর ইলেকট্রন পারমাণবিক সংখ্যা হচ্ছে 33, এর সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রনই আছে, করে দেখবা। এরপর আছে কি? অ্যান্টিমনি। কি আছে? অ্যান্টিমনি, যার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? 51, 51। এরপর কি আছে? ফসফরাস, এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? 15। এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? 15 বা 15। হ্যাঁ, 33, 51, 15 এগুলো সবগুলোই পঞ্চযোজী মৌল। তাহলে সিলিকনের সাথে অথবা জার্মেনিয়ামের সাথে যখন এই মৌলগুলো যুক্ত করা হয় তখন কি গঠিত হয়? এন টাইপ সেমিকন্ডাক্টর গঠিত হয়। তাহলে চলো দেখে আসি কিভাবে গঠিত হয়। এন টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে গঠিত হয় একটু দেখে আসি। ধরো এটা একটা সিলিকনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টা? 4টা না? 1 2 3 4। সিলিকনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, মাঝখানে সিলিকন না দিয়ে ভেজালের পরিমাণ খুবই কম মিশ্রণ করা হয়। ধরো 10 লক্ষ সিলিকনের সাথে 20টা 30টা এরকম খুব কম পরিমাণ আর্সেনিক, অ্যান্টিমনি অথবা ফসফরাসের পরমাণু মিশ্রণ করা হয়। এর ফলে ভেজাল সেমিকন্ডাক্টর গঠিত হয়ে যায়। ধরো আমরা কি মিশ্রণ করব? ফসফরাস পি, এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 5টা, 1 2 3 4 আর 5। এই 5টা আমি দিয়ে দিলাম। এখন সিলিকনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? 4, 1। এর সাথে আমি এই ফসফরাসের সাথে ধরো আরো সিলিকন যুক্ত করছি, মানে সিলিকনের সাথে ফসফরাস, নট ফসফরাসের সাথে সিলিকন সেমিকন্ডাক্টর আছে, এর সাথে আমরা ফসফরাস যুক্ত করছি। ফসফরাস একটা যুক্ত করছি এরকম 6টা সিলিকনের সাথে। ওকে, তাহলে দেখো কি হবে। এটা এই পরমাণুর সাথে এই ফসফরাসের পরমাণু বন্ধন গঠন করবে। কি বন্ধন গঠন করবে? সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন কি, এটা তোমরা কেমিস্ট্রিতে আলোচনা পড়ে এসেছো। তবু আমি বলে রাখি যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, পরস্পর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকেই মূলত সমযোজী বন্ধন বলা হয়। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে মূলত সমযোজী বন্ধন বলা হয়।
তাহলে এটা একটা সমযোজী বন্ধন গঠন করছে। এই সিলিকন আবার অন্য আরে ওই পাশে সিলিকনের সাথে গঠন করছে, এখানেও আবার আরেকজনের সাথে, এখানেও আরেকজনের সাথে গঠন করছে, সেগুলো দিলাম না, জাস্ট ফসফরাসটা দেখানোর জন্য। এর সাথেও বন্ধন গঠন করছে, এর সাথে এর বন্ধন গঠন হচ্ছে, এর সাথে এর বন্ধন গঠন করছে, এরা আবার আরও আছে সিলিকন, সেগুলোর সাথে বন্ধন গঠন করছে, এরাও করছে, এরাও করছে, এরাও করছে। তো এখানে ধরো এখানে আরেকটা ইলেকট্রন আছে, এখানেও আছে, এখানেও আছে, এগুলো ধরো আরেকটা সিলিকন আছে, এখানে সিলিকন সিলিকন, হ্যাঁ সিলিকন, এই সিলিকনের সাথে বন্ধন এরকম চলছেই আছে, চেন রিঅ্যাকশন, ওগুলো আমি দেখাচ্ছি না। তো এখানে কি হয়েছে দেখো, এই সিলিকনের 1 2 3 4 5 6 7 8, এই 8টা মিলে অষ্টক পূরণ হয়ে গেছে। এই সিলিকনেরও অষ্টক পূরণ হয়ে গেছে, এই সিলিকনেরও অষ্টক পূরণ হয়ে গেছে, যেগুলো আমি দেখাচ্ছি না। হ্যাঁ ধরো অষ্টক পূরণ হয়ে গেছে, কিন্তু এই ফসফরাসের কি হয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8, আর একটা আছে এই যে এখানে 9। এ কি করবে, এ কারোর সাথে বন্ধন গঠন করতে পারতেছে না, কারণ সিলিকনের তো 4টা, ফসফরাসের 5টা, 4টা বন্ধন গঠন হয়ে গেছে, 5 নাম্বারটা একা পড়ে গেছে। সে এখন কি করবে, সে একাই থাকবে, একা কাঁদতে থাকবে। কিভাবে কাঁদতে থাকবে, ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ, ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ, এই জন্য কি হবে, এই যে সেই সিলিকনের সাথে পঞ্চযোজী মৌল যুক্ত করার ফলে এই এন টাইপ সেমিকন্ডাক্টর গঠিত হবে। এই এন টাইপ সেমিকন্ডাক্টরগুলো দেখতে হবে এরকম, নেগেটিভ 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 নেগেটিভ, হ্যাঁ এরকম নেগেটিভ চার্জ ক্যারিয়ার থাকবে। ওকে, নেগেটিভ চার্জ ক্যারিয়ার থাকবে এবং মাঝে 1টা 2টা পজিটিভ চার্জ ক্যারিয়ার থাকবে। কেন 1টা 2টা পজিটিভ চার্জ ক্যারিয়ার থাকবে, এটা হচ্ছে বানানোর ত্রুটি। হ্যাঁ, আমরা পিওর ভাবেও ভেজাল জিনিস বানাইতে পারি না, এজন্য নেগেটিভ এন টাইপ সেমিকন্ডাক্টরে নেগেটিভ চার্জ ক্যারিয়ার তো থাকবেই, পাশাপাশি খুবই কম পরিমাণ কি হয়েছে, আটকে গেছে না? ওকে ওয়েট, হ্যাঁ আবার আসছে। ঠিক আছে না? ওকে, প্রবলেম ছিল, বারবার প্রবলেম হচ্ছে, আজকে একটু প্রবলেম হয়ে গেছে, সরি এই জন্য। হ্যাঁ ওকে, তো এন টাইপ সেমিকন্ডাক্টরে নেগেটিভ চার্জ ক্যারিয়ার তো থাকবেই, পাশাপাশি পজিটিভ চার্জ ক্যারিয়ার 2-1টা থাকবে। এই পজিটিভ চার্জ ক্যারিয়ারের কে আমরা, আচ্ছা নেগেটিভ চার্জ ক্যারিয়ার বেশি না, এই জন্য এন টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো ইলেকট্রনই তো নেগেটিভ, তাই না? নেগেটিভ চার্জ ক্যারিয়ার হলো ইলেকট্রন, আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার হলো হোল কি ভাইয়া? হোল হচ্ছে এই পজিটিভ, ইলেকট্রনকে নেগেটিভ বলা হয় আর পজিটিভ চার্জ ক্যারিয়ারকে হোল নামে ডাকা হয়। হ্যাঁ, তাহলে মাইনরিটি মানে যেগুলো কম আছে, মেজরিটি মানে যেগুলো বেশি আছে। তাহলে এন টাইপে মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো ইলেকট্রন আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার হলো হোল। হ্যাঁ, তাহলে কিভাবে এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা হয়? বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে পঞ্চযোজী মৌল মিশিয়ে মূলত এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা হয়। ওকে, এখন দেখি পি টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে তৈরি হয়। পি টাইপ সেমিকন্ডাক্টর, বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে যদি ত্রিযোজী মৌল, এখন আর পঞ্চযোজী থাকবে না, ত্রিযোজী মৌল যুক্ত করা হয় বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে, যখন ত্রিযোজী মৌল যুক্ত করা হয়
তখন আমরা সেটাকে বলছি পি টাইপ সেমিকন্ডাক্টর। ত্রিযোজী মৌল মানে কি? যেসব মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 3, যেসব মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 3 তাকে আমরা বলছি ত্রিযোজী মৌল। ত্রিযোজী মৌল কি কি হতে পারে? গ্যালিয়াম, তারপর হতে পারে ইন্ডিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, আরেকটা হচ্ছে বোরন। এগুলো হচ্ছে সবগুলোই ত্রিযোজী মৌল। হ্যাঁ, যখন বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে ওয়েট 1 মিনিট দাঁড়াও, আসছি। ওকে, দেখো। ওকে, তাহলে আমাদের প্রায় শেষ হয়ে গেছে। আমি কি বলছিলাম, কিছু বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে যখন ত্রিযোজী মৌল গ্যালিয়াম, ইন্ডিয়াম, অ্যালুমিনিয়াম, বোরন যুক্ত করা হয় তখন সেটা পি টাইপ সেমিকন্ডাক্টরের রূপ নেয়। দেখো, সিলিকন জার্মেনিয়ামের সাথে কি যুক্ত করব? ত্রিযোজী মৌল যুক্ত করব। আচ্ছা, দেখো তাহলে কি হবে আসলে। ধরো অ্যালুমিনিয়াম যুক্ত করছি, অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? 3। হ্যাঁ, তার সাথে যুক্ত করব কি? সিলিকন। এপাশেও কি থাকবে? সিলিকন। এপাশেও সিলিকন, এপাশেও সিলিকন। মজা মজা মজা। দেখো, এগুলো তো বন্ধন গঠন করে ফেলছে। এগুলো কারো না কারোর সাথে বন্ধন গঠন করছে, সেগুলো তো আমি দেখাচ্ছি না। হ্যাঁ, দেখানোর বিষয় হলো এই মাঝখানে কি ঘটছে। মাঝখানে দেখো, এর সাথে এ বন্ধন গঠন করছে, সমযোজী বন্ধন। এর সাথে এ বন্ধন গঠন করেছে, সমযোজী। এর সাথে এ সমযোজী। কিন্তু এখানে কি হয়েছে দেখো, এখানে কি হয়েছে? এখনই শেষ হয়ে যাবে, 2 মিনিট লাগবে। হ্যাঁ, আচ্ছা, এখানে কি হয়েছে দেখো, এখানে এই যে এই অ্যালুমিনিয়ামের পরমাণুর সাথে সিলিকনের পরমাণু বন্ধন গঠন করে সমযোজী বন্ধন গঠন করছে। এর সাথে এ সমযোজী বন্ধন গঠন করছে, এর সাথে এ সমযোজী বন্ধন গঠন করেছে। কিন্তু দেখো, এই অ্যালুমিনিয়ামের তো তিনটার সাথে 3টা বন্ধন গঠন করে শেষ, ওদের খেল খতম। কিন্তু এখানে অ্যালুমিনিয়ামের একটা ফাঁকা স্থান রয়ে গেছে, সেখানে কোনো বন্ধন গঠন করতে পারেনি। এই ফাঁকা স্থান মূলত পজিটিভ চার্জ ক্যারিয়ার বহন করবে। এই জন্য পি টাইপ সেমিকন্ডাক্টর যদি আঁকি, তাহলে পি টাইপে মেজরিটি চার্জ ক্যারিয়ার কি হবে বলো? সবগুলো প্লাস হয়ে যাবে না? আর 1টা 2টা কি থাকবে? মাইনাস থাকবে। 1টা 2টা কি থাকবে? মাইনাস থাকবে। তার মানে বেশিরভাগই থাকবে প্লাস। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি চার্জ ক্যারিয়ার হবে হোল এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার হবে ইলেকট্রন। বেশি পরিমাণ যেটা থাকবে সেটা মেজরিটি, এখানে হোল বেশি পরিমাণ আছে, ইলেকট্রন থাকবে কম পরিমাণ, এই জন্য ইলেকট্রন মাইনাস কম পরিমাণ আছে, এই জন্য এটা মেজরিটি চার্জ ক্যারিয়ার হোল আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার হলো ইলেকট্রন। এটা হচ্ছে দ্বিতীয় রচনামূলকের আনসার, কিভাবে পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয়। আর এই অধ্যায়ের বেসিক আলোচনা টু অ্যাডভান্স আলোচনা হলো এগুলোই। এই অধ্যায় থেকে যদি আসে কোশ্চেন পরীক্ষার হলে, তাহলে এগুলোই আসবে, এর বেশি আসবে না। তো এই পর্যন্তই থাক আজকের ক্লাস। ভালো থাকো, কোনো প্রবলেম হলে অবশ্যই গ্রুপে জানাবে, তোমাদের জন্য 24 ঘন্টা আছি আমরা। তো ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ভালো থাকো, আসসালামু আলাইকুম।